এদের অপকর্মগুলো আর বেশি দিন টিকবে না, খুব শীঘ্রই এগুলোর সমাপ্তি জবনিকা ঘটতে যাচ্ছে। এক উন্মাদ পিনাকির কথায় যারা রাষ্ট্র পরিচালনা করছে, আরেক এই যে মস্তিষ্ক এখন মানসিক বিকারগ্রস্ত গোষ্ঠী যেটা বলছি, যে এনসিপি বৈছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা বিএনপির অনেক নেতারা বলছে কিশোর গ্যাং। কিশোর গ্যাংদের কাছ থেকে জাতিকে রক্ষা করতে আমি বলবো, যারা এই মুহূর্তে রাজনৈতিকভাবে প্রকাশ্যে আছে, বিএনপি বা জামায়াতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, এমনকি আমি বলবো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারা অনেক রাজনৈতিকভাবে কিন্তু এই আন্দোলনে তাদেরও কিন্তু ব্যাপক একটা অংশগ্রহণ ছিল। কমিউনিস্ট পার্টির যে শিক্ষার্থীদের যারা একটা সংগঠন, যে ছাত্র ইউনিয়নের একটা বড় অংশ কিন্তু এই এদের ফাঁদে পড়েছিল, তো এই যারা এদের ফাঁদে পড়েছে তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা এই যে ভয়াবহ সহিংসতা এবং এক্সক্লুসিভ পলিটিক্স এর ফ্যাসিস্ট যে রাজনীতি আপনারা চালু করেছেন, এটা থেকে বেরিয়ে আসুন। আর সাধারণ মানুষ খুব শীঘ্রই কিন্তু রুখে দাঁড়াবে। অর্থনৈতিক অবস্থা ভালো নেই, সমাজ এখন হাইতি সোমালিয়ার পর্যায়ে চলে গিয়েছে। তাই আমি বলবো, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা সংঘাত করতে চাই না, আমরা চাই একটা ন্যাশনাল সলিউশন, একটা রিকনসিলিয়েশন and justice. We want justice. We want independent investigation. সেই independent investigation, if I am responsible, I am ready to face the punishment. তো সুতরাং আমরা কিন্তু বিচারের কথা কিন্তু আমরাই বলছি, এবং এই বিচারটা হতে হবে সুষ্ঠু বিচার। জাতিসংঘকে কিছু স্লিপ দিয়ে ইউনুস কানে কানে কথা বলে একটা রিপোর্ট বানিয়ে দিয়ে বিচার করে ফেলবে, সেই বিচার বাংলাদেশে চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতন পরাশক্তি, নেটোর মতন বিশাল শক্তি আফগানিস্তানে র্যাগট্যাগ তালেবানের কাছে কিন্তু পরাজিত হয়েছে, ভিয়েতনামে গেরিলাদের কাছে পরাজিত হয়েছে। এই ইউনুসের সরকার মানে আনসারের কাছে পরাজিত হবে, রিক্সাওয়ালার কাছে পরাজিত হয়েছে, একজন রিক্সা চালক শ্রমিক তার শ্রমের অর্থের কাছে, তার হালাল রুটি রুজির কাছে সে পরাজিত হয়েছে ইউনুসের হাজারো কোটি টাকা। একজন শ্রমিক, তিনি প্রান্তিক একজন মানুষ, তার 400 টাকার কাছে ইউনুসের 650 কোটি টাকার ট্যাক্স মওকুফ আর 6000 কোটি টাকার ডিভিডেন্ড ফ্রম গ্রামীণ ব্যাংক ফোন পরাজিত হয়েছে। তো সুতরাং এভাবে করেই এদের পরাজয় সামনে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের মানুষকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, তাকে ছাড়া এই বাংলাদেশের অগ্রগতি, এই বাংলাদেশের প্রোগ্রেস কখনোই সম্ভব নয়। তিনি একটা ইনক্লুসিভ পলিটিক্স এর মাধ্যমে তিনি তো বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন, তিনি তো বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিয়েছেন। এটাই হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা কি জিনিস আজকে বাংলাদেশের মানুষ হারে হারে বুঝছে। সুতরাং আমরা বলবো, আমাদের আশা হতে হলে চলবে না, খুব শীঘ্রই আমরা এই অপরাজনৈতিক শক্তির জবনিকাপাত ঘটাবো। সবাই একটাই ম্যাটার করে, ক্ষমতা। এরা জীবনে কখনো ক্ষমতা দেখেনি, এরা দৈবক্রমে ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনুসের হাজার কোটি টাকার ডিভিডেন্ড সে যে গ্রামীণ ফোন থেকে পেত, সে এখনো গ্রামীণ ফোনের 35% ওনার। এই 35% ওনারশিপ বাংলাদেশের সবচেয়ে বড় লিস্টেড কোম্পানি। এর টাকা কোথায় যায়? এর টাকা তো তার কাছেই আসে। সে 35% ওনার অফ গ্রামীণ ফোন, জিপি, হাইয়েস্ট মার্কেট ক্যাপিটালাইজেশন বাংলাদেশের। সেই কোম্পানি যখন 10% পাবলিক লিস্টেড শেয়ার হোল্ডারদেরকে যখন ডিভিডেন্ড দেয়, তখন স্টক মার্কেটে সেদিন সকল শেয়ারের দাম বেড়ে যায়। তো আপনি বুঝেন সে কি পরিমাণ টাকা ডিভিডেন্ড হিসেবে নিজের পকেটে নেয়, এবং সেই ডিভিডেন্ডের টাকা ট্যাক্স না দেওয়ার জন্য সে একটা ট্রাস্ট বানিয়েছে, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। সে ক্লেম করছে সে এই ডিভিডেন্ডের টাকা নানানভাবে বিনিয়োগ করে, তাই সে কোনো ট্যাক্স দেবে না। এবং বিগত কিছু বছরের ট্যাক্স, শুধুমাত্র বিগত কিছু বছরের ট্যাক্স 650 কোটি টাকা সে মাফ করিয়ে নিয়েছে। এটা এখন চিন্তা করুন সে কি পরিমাণ ডিভিডেন্ড সেখানে পেয়েছে। এই ক্রিমিনালটা, এই খুনি ইউনুস কোভিড এর সময় কাউকে এক মুষ্টি চাল দিয়েছে কোনো প্রমাণ আছে? কাউকে একটা স্যালাইনের প্যাকেট দিয়েছে কখনো বাংলাদেশে কোনো প্রমাণ আছে?
সে কখনো কাউকে একটা টাকার সহযোগিতা করেনি এবং করবেও না। সে হচ্ছে এই ধরনের একটা ক্রিমিনাল। সে জীবনে কখনো মসজিদের আর পাশে যায়নি, জীবনে কখনো সে নামাজ পড়েনি। তার কন্যা মানে আমেরিকাতে যারা আপনারা জানেন যে লেসবিয়ান, গে, যে এলজিবিটি কিউ সোসাইটি, সেখানকার তাদের জন্য অধিকারের জন্য আন্দোলন করছে। তার যে 1 নম্বর যে আপনার, আমি সেটার পক্ষে বা বিপক্ষে বলছি না, আমি বলছি আমাদের উগ্র মোল্লা গোষ্ঠী যারা, তাদের যেই মানে বিচারিতা, হিপোক্রেসি, তারা ইউনূসের যেখানে সমকামিতার পক্ষে তার মেয়ের আন্দোলন এবং ইউনূসের সমর্থন, এবং গাজাতে প্যালেস্তিনিয়ানদেরকে হত্যা করাচ্ছে, সেখানে ইহুদি জায়নবাদী গোষ্ঠীর পক্ষে ইউনূসের যে সমর্থন, তারপরে গিয়ে তারা ইউনূসকে তারা তাদের মসনদে বসিয়ে রেখেছে। লামিয়া মোর্শেদ নামক একজন ব্যক্তি আছে ইউনূসের রাইট হ্যান্ড ম্যান, সে সরাসরি পাবলিকলি সে মানে সেখানে সে ঘোষণা করেছে সে এলজিবিটি কিউ বাংলাদেশে প্রচলন করতে চায়। হ্যাঁ, লেসবিয়ান, গে, হোমোসেক্সুয়াল, সেটাকে আমি সেটার পক্ষে বিপক্ষে বলছি না। দিস আর দ্য প্রমোটার্স অফ দিস ভ্যালিউজ, যেটা আজকে মোল্লা গোষ্ঠী যারা আমাদের উগ্র গোষ্ঠী, তারা কিন্তু এটার বিরোধিতা করার কথা ছিল, কিন্তু না, তারা তাদেরকে বসিয়ে রেখেছে যাতে সময় মতো তারাই ক্ষমতাটা দখল করে নিতে পারে। আমরা অপেক্ষা করছি। এটা এমন কোনো বিষয় ছিল না যেটার জন্য সরকার পতনের আন্দোলনের ডাক দিতে হবে। কারণ একটা জনপ্রিয় ইস্যুটাকে সামনে নিয়ে এসে সাথে সাথে জনপ্রিয়হীন করে দেওয়ার জন্য হত্যা করা। আপনি দেখবেন যে আবু সাইদ কিন্তু ময়নাতদন্তে পরিষ্কার দেখা গিয়েছে সে কিন্তু পুলিশের গুলিতে মারা যায়নি, সে হেড ইনজুরিতে মারা গিয়েছে। তার সতীর্থরা যখন তাকে ক্যারি করে নিয়ে যাচ্ছিল, তার লাশ, তার বডিটা তখন হঠাৎ করে হাত থেকে পড়ে যাওয়ার পরে তার যে হেড ইনজুরি হয়, সে হেড ইনজুরিতে মারা যায়। হ্যাঁ, এবং একইভাবে দেখা গিয়েছে যে বলছে যে বহুতল ভবনের উপরে ঘরের মধ্যে বাচ্চাদের গুলি খাওয়া, সেটা কিভাবে, মানে হেলিকপ্টার থেকে গুলি করা তো ইজ ইম্পসিবল, কারণ এই হেলিকপ্টার গুলো হচ্ছে সিভিলিয়ান হেলিকপ্টার। এখানে ম্যাক্সিমাম আপনি টিয়ার গ্যাস সেল মারতে পারবেন এবং হ্যান্ড গ্রেনেড, সাউন্ড গ্রেনেড মারতে পারবেন। সেই ক্ষেত্রে সেখান থেকে ফায়ার করলে তো সেই হেলিকপ্টারই কিন্তু আপনার পড়ে যাবে। একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো সবগুলো হয়েছে, এবং আমার সন্তান, আমার আত্মীয়, আমার মানে শুভাকাঙ্ক্ষী দলের নেতাকর্মী, তারা স্ট্যাটাস দিয়েছে সরকারের বিরুদ্ধে। সেই স্ট্যাটাস দেওয়া নিয়ে তো সরকার পতন হয়নি, সরকারের পতন হয়েছে হত্যাযজ্ঞের মাধ্যমে, ধ্বংসযজ্ঞের মাধ্যমে। সরকারের পতন কিন্তু কারো স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে হয়নি। আমি এই ইন্টারনেট, এই সোশ্যাল মিডিয়া শেখ হাসিনা দিয়েছে, এবং এইটা দিয়েছে বলেই বাংলাদেশে 15 বছর উন্মুক্ত আলোচনা হয়েছে। এখন অনেকে বলছে তারা নাকি আলোচনা করতে সরকারকে গালি দিতে নাকি ভয় পেত। আমি দেখেছি আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধবের মধ্যে প্রতিটা বিষয়ে ফেসবুকে সরকারের সমালোচনা হচ্ছে, এবং এটাই তো কাম্য। আমরা তো নর্থ কোরিয়াতে থাকি না বা চায়নাতে থাকি না যেখানে সরকারের বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না। ব্যক্তিগত আক্রমণ অনেক সময় অনেক জায়গাতে যখন কেউ কাউকে করেছে, তখন একে অপরের বিরুদ্ধে গিয়ে মানহানির মামলা করছে, সেগুলো মানে অন্য বিষয়। কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমরা হাজার হাজার স্ট্যাটাস দেখেছি, এগুলো তো আমাদের, উই হ্যাভ দ্যাট থিক স্কিন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আজকে সাধারণ মানুষ, বিশেষ করে যারা মানে শিক্ষিত শহুরে মধ্যবিত্ত, যারা মনে করেছিল যে একটা মানে এই ডক্টর ইউনূস তারা আন্তর্জাতিক পরিচিতি দিয়ে একটা কিছু করে ফেলবেন, তারা এখন আজকে দেওয়ালে মাথা ঠুকে মরছে। আজকে বাংলাদেশের পাসপোর্টে যে সমস্ত দেশে ভিসা ফ্রি এন্ট্রি ছিল, সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ভিসা দেওয়া হচ্ছে না, ভিসা ফ্রি এন্ট্রি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ জাতিটা এখন আজকে একটা মানে সারা বিশ্বের কাছে আমরা লজ্জায় মাথা ঠেকে যাচ্ছে যে এত নিচু কিভাবে হতে পারে এই শিক্ষিত তথাকথিত জনগোষ্ঠী। এবং এই রিয়েলাইজেশন থেকে কিন্তু অনেকে আজকে বুঝছেন যে বাংলাদেশটাকে আজকে কোন দিকে নিয়ে যাচ্ছে ইউনূস গ্যাং এবং জামায়াতে ইসলামী এবং বিএনপির এই উগ্রবাদী গ্যাং। আমি বলবো তাই এখনো সময় আছে যে এত কিছুর পরও শুভ বুদ্ধির উদয় হোক। বিএনপিতে এখনো এমন কিছু নেতৃবৃন্দ আছেন যাদের পক্ষে সম্ভব একটা সার্বজনীন ইনক্লুসিভ রাজনীতির জন্য সবাইকে নিয়ে কাজ করা। আওয়ামী লীগে তো আছেই, এবং আমি বলবো জামায়াতে ইসলামীকেও, যেহেতু তারা একটা বড় সংগঠন, রাজনৈতিক সংগঠন, অতীতে তাদের যেই তারা যে কাজগুলো করেছে সেটার জন্য ক্ষমা চেয়ে হোক বা যেভাবে করে হোক, যে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হোক, তাদেরকেও বুঝতে হবে বাংলাদেশে
তারা আওয়ামী লীগকে বাইরে রেখে নিজেরা কখনোই শান্তিতে থাকতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক শক্তির কাছে তারা কিছুই না, শুধুমাত্র সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদের কাঁধে চড়ে, সার্জিস তো লিটারেলি তাদের কাঁধে চড়ে ঘুরে বেরিয়েছে, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস। এইভাবে করে তারা কখনোই ক্ষমতায় থাকতে পারবে না, নির্বাচন করেও তারা শান্তিতে থাকতে পারবে না। আমরা সেই শান্তি তাদেরকে দেব না। আমাদেরকে ছাড়া তারা যে শান্তির চিন্তা করছেন, তাদের শান্তি 1 সেকেন্ডের জন্য আমরা সেটা দেব না। তারা কয়দিন সেনাবাহিনীর পেছনে লুকিয়ে থাকবেন, পুলিশ বাহিনীর পেছনে লুকিয়ে থাকবেন? তারা যতই জেহাদি বলুন না কেন, জানের মায়া তো তাদেরও আছে। তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জানের মায়া নেই? আমরা কি মুক্তিযুদ্ধ করে দেখাইনি আমরা কতটুকু কি করতে পারি? দেখিয়েছি তো। তো সুতরাং এখন তার চাইতে আরো ভালো অবস্থায় আমরা আছি, কিন্তু আমরা গৃহযুদ্ধ চাই না বাংলাদেশ। আমরা গৃহযুদ্ধ চাই না, তাই বলছি বারবার, জামায়াত ইসলামী হোক বা বিএনপি হোক এবং আওয়ামী লীগ, এই ক্রিমিনাল গ্যাংদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন, তওবা করুন, সবাইকে সাথে নিয়ে খুনি ইউনূসকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নির্বাচন দিন, তারপরে আমরা রাজনীতি করব। আমি আপনার মাথা কাটতে চাই না, আপনিও আমার মাথা কাটতে চান বলে আমি বিশ্বাস করতে চাই না, যদিও বা আপনি আমার মাথা কাটার জন্য নয়, শুধু আমাকে হত্যা করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যান। আপনি হত্যা করতে চাইলে বাবা, আমি তো বসে থাকবো না, আমি তো বেঁচে গিয়েছি, এর প্রতিশোধ আমি নেব। তাই প্রতিশোধের রাজনীতি কি আপনি চান, তাহলে তো আপনিও শান্তিতে থাকতে পারবেন না, দেশের মানুষটাও শান্তিতে থাকতে পারবে না। এই ন্যূনতম শুভ বুদ্ধি আপনাদের মধ্যে আসুক, সেই অনুরোধটা আমি অবশ্যই করব। অনেক ধন্যবাদ নফেল ভাই। আপনি আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আপনি যে বলেছেন সবাইকে সাথে নিয়ে ইউনূসের বিরুদ্ধে দাঁড়াতে, এবং আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আপনি খুব পরিষ্কার করে বলেছেন। আমিও বলতে চাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবার কোনো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিল না, এবং আমার 5 মামা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার নানু মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করতেন, তাদের অস্ত্র রাখতেন এবং এক গ্রুপের অস্ত্র আরেক গ্রুপকে দিতেন। আমি তেমন পরিবারের মেয়ে। আমার আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাম চোখ, এই চোখে কিন্তু আমি ঠিকভাবে দেখতে পাই না। কবে থেকে জানেন? 6ই আগস্ট থেকে। 32 নাম্বার যখন পুড়িয়ে দেওয়া হয়, আমি তখন বাংলাদেশে ছিলাম, আমার ব্রেন কোনো কাজ করছিল না। আমি তখন বের হয়ে যাই বাসা থেকে, আমি মবের মধ্যে পড়ি, এবং তারপর আমার স্ট্রেস অ্যাটাক হয়, হার্ট অ্যাটাকের ফার্স্ট স্টেপ, ইন্টারনাল ব্লিডিং হয় আমার বাম চোখে। আমি তখন দেখতে পাই না চোখে, অসুস্থ হয়ে যায়। এই অবস্থায় আমি যখন কানাডায় আসি, এমার্জেন্সিতে আমাকে হসপিটালে নেওয়া হয় এবং আমার বাম চোখে এমার্জেন্সিতে ইনজেকশন দেওয়া হয়। প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন দেওয়া হতো, তারপর প্রতি মাসে, এখন প্রতি 3 মাসে, এখন এসছে প্রতি 4 মাসে। আমার বাম চোখে এখনো আমি পরিষ্কার দেখতে পাই না। আমি চশমা করে এক চোখে করে দেখি, এক চোখে করে কাজ করি। আমার দেশপ্রেম কি আপনারা প্রশ্নবিদ্ধ করতে পারবেন? বলেন নফেল ভাই, আপনি পারবেন? অবশ্যই না। হ্যাঁ, এখন আমার মতো যারা আছে, যারা বুঝতে পারেনি কি ঘটে যাচ্ছে, তারা এসছে একটা কোটার বিষয় নিয়ে, পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রীকেই তারা নামিয়ে দিচ্ছে। আমার চোখের সামনে আমার বঙ্গবন্ধুর মূর্তিকে তারা যেভাবে অপমান করেছে, আমার ভাইদেরকে তারা যেভাবে হত্যা করেছে, আমাকে তো কাউন্সিলিং নিতে হয়েছে। আমি গত 1 বছর 3 ঘন্টার বেশি ঘুমাই না। আমি টরন্টোতে, কিন্তু আমার কাজ, আমার ধ্যান জ্ঞান থাকে বাংলাদেশে। তো এরকম যারা তখন বুঝতে পারেনি, এই মানুষগুলি কিন্তু যারা 5ই আগস্টের পরে জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, আমাদের জয় বাংলার জন্য কাজ করে যাচ্ছে, সেই মানুষগুলোকে সাথে নিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। এবং এটা যে একটা, আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন যে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিচার হবে, যারা ষড়যন্ত্রে ভুল বুঝেছে, এটা তো তারা তো শিকার হয়েছে ষড়যন্ত্রের। একটা মানুষ, তারাও ভিকটিম। ইয়েস, এই ভিকটিমদেরকে আমরা যদি এখন আরো ভিকটিমাইজ করি, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হব। অবশ্যই অবশ্যই। আমি এজন্য সবসময় বলে এসেছি যে যারা, আমি ভুল বুঝে না, শুধু আমি বলবো যে অ্যাকচুয়ালি দে ওয়্যার রাইট ইন রেজিং দেয়ার ভয়েস। হ্যাঁ,
পুলিশ ব্রুটালিটির বিরুদ্ধে যদি আমার কোনো নাগরিক ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার সরকারের থাকা অবস্থায় পুলিশের যে ব্রুটালিটি হলো, সেটা দেওয়াটা তো তার নাগরিক দায়িত্ব, তার নাগরিক ইমানি দায়িত্ব, তো সে সেটা পালন করেছেন। তো সেক্ষেত্রে আমি কেন মানে ওয়াই শুড ইন মাই ভিউ দ্যাট পারসন বি ভিক্টিমাইজড এগেন? এটা তো মানে কোনোভাবেই কাম্য নয়। কিন্তু যারা এই যে ক্রীড়নক, যেটা আমি বলছি যে দ্য ডিজাইনার্স, দ্য মাস্টার মাইন্ডস, এদেরকেই তো আওতায় আনতে হবে। কারণ এই মাস্টার মাইন্ডসরাই তো আমার আপনার পরিবারকে বিভ্রান্ত করেছে, আমার সন্তানকে বিভ্রান্ত করেছে, আমাকে বিভ্রান্ত করেছে, আমি নিজেই তো বিভ্রান্ত ছিলাম। তো সুতরাং আমি ভেবেছিলাম যে এটা যদি প্রথম থেকেই যদি এটা গোড়াতেই যদি সমাধান হয়ে যেত তাহলে এটা হতো না। কিন্তু আজকে তো আমরা দেখছি যে দে হ্যাড এ সিকোয়েন্স প্ল্যান। হ্যাঁ, আমাদের ব্যর্থতাটা ছিল আমরা শুরুতেই এদেরকে পাকড়াও করতে পারিনি, নিঃস্ব করতে পারিনি, ধ্বংস করতে পারিনি। আরেকটা ব্যর্থতা ছিল আমাদের ভেতরে কিছু ষড়যন্ত্রকারীরা ছিল। সেটা তো মানে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে না। আমরা জানি যে কোন কোন সংস্থার প্রধান জামায়াতে ইসলামী এবং বিএনপির উগ্রবাদী গোষ্ঠীর সাথে বসে কি প্ল্যান করেছে, এটা তো আমরা দেখেছি। এখন তো এটা ওগুলো পরিষ্কার হয়ে গেছে। ইউনূস কাদের সাথে বসে কোন দেশে মিটিং করেছে, কোন কোন সংস্থার প্রধানের সাথে, কোন কোন দেশের রাষ্ট্রদূত কোথায় বসে কি কত ডলার দিয়েছে, সেগুলো তো আমরা এখন সব প্রকাশ হচ্ছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে একটা ভুইফোর এনজিও কে ইউএসএইড এর মাধ্যমে $35 মিলিয়ন দেওয়া হয়েছে 2 অর্থ বছরে। তো $35 মিলিয়ন তো কারো পকেটে গিয়েছে, তাই না? তো সুতরাং যারা এগুলো রিসিভ করে এই অ্যানার্কিটা ঘটেছে, এই রায়টটা করেছে, সেটা তো তাদেরই তো বিচার করতে হবে। আমার যারা সাধারণ মানুষ পুলিশ ব্রুটালিটির বিরুদ্ধে, মানুষ হত্যার বিরুদ্ধে, আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে এবং কোটার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে, সংস্কারের পক্ষে। আমি নিজেও বলেছি যে রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনটা যখন আমি শুনেছি, আমি নিজে সরকারে বসে দেখেছি কিভাবে করে। এই যে দেখুন, আজকে আমরা যারা রাজনৈতিক দলের কর্মীরা আছি, আমাদের বিরুদ্ধে এখন শত শত মামলা, কিন্তু আপনি কোনো সরকারি কর্মকর্তা পাবেন না যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা হয়। হ্যাঁ, তাদেরকে কিন্তু দুর্নীতির মামলা কিন্তু কখনো ছয় না। রাজনৈতিক পটপরিবর্তন অল্প কিছু মানুষ সেখানে তাদের বিরুদ্ধে মামলাটা করে, মানে তাদের বিরুদ্ধে মামলা। কিন্তু যারা রেগুলার সার্ভিস দিচ্ছে সরকারের, তাদের বিরুদ্ধে কিন্তু আপনি কোনো ধরনের অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন দেখবেন না। তো স্টেটের গভর্নেন্সের কনটেক্সটে তো হিউজ সংস্কার করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, শিক্ষাকে কর্মমুখী করা, ক্যারিয়ার মুখী করা। শিক্ষা শুধুমাত্র আমার সনদের জন্য না, সনদ নির্ভরতা থেকে বেরিয়ে এসে সেটাকে স্কিল ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাওয়া, নলেজ ক্রিয়েশনের জায়গায় নিয়ে যাওয়া, সেগুলো তো আমাদের সংস্কার করতে হবে। নয়তো তো একটা প্রজন্ম থেকে প্রজন্ম আমরা তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ হিসেবে আরো পেছনের দিকে নেমে যাবে। তো সুতরাং এগুলোর পক্ষে বলার মানে এই নয় যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সকলেই, কিন্তু আমার সমালোচনাকারীরাই কিন্তু আমার সবচেয়ে বড় বন্ধু। কিন্তু এখন তো সমালোচনার প্রশ্ন আসছে না, এখন আসছে এই মাস্টারমাইন্ড ক্রিমিনালসদেরকে পাকড়াও করার প্রশ্ন। আজকে আমি দেখেছি চট্টগ্রাম শহরে আমাদের কিছু ছবি, বঙ্গবন্ধুর ছবি, নেত্রীর ছবি, সেখানে জুতা মারছে কিছু ছেলে। সেখানে চেরাগি পাহাড়ের সামনে একটা পোস্টার লাগিয়ে সেটা জুতা মারছে। সেখানে দেখলাম সর্বসাকুল্যে 10টা ছেলে। হ্যাঁ, অর্থাৎ আশেপাশের লোকেরাও তাদেরকে কিন্তু ধিক্কার দিচ্ছে। শুধুমাত্র আমরা সেখানে পাকড়াও করতে পারছি না বলে তারা এখানে গণপিটুনিতে মারা যাচ্ছে না। আর কিছুদিন গেলে কিন্তু তারা গণপিটুনিতে মারা যাবে। হ্যাঁ, একটা ব্যানার টাঙিয়ে তারা জুতো মারছে। ম্যাক্সিমাম 12 জন ছেলে হবে, 12 জন উগ্র কিছু নেশাখোর, তারা এই কাজটা করছে। তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে পাকড়াও করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের 1 ঘন্টার বিষয়। কিন্তু আমরা এই প্রতিহিংসামূলক রাজনীতি করবো না, করিও না। কিন্তু বিচারের জায়গায় কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে। বিচারের জায়গায় এই ডিজাইনারদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন আমরা করব। অনেক ধন্যবাদ নফেল ভাই। আজকে আমার একটা মুক্তির দিন, আমার একটা ভালো লাগার দিন। বীর চট্টলা আমার সেকেন্ড হোম।
তো বীর চট্টলার যারা আছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। নফেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আমি আসলে আপনাকে আমার শেষ প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে কিভাবে আপনারা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ, ওরা বলেছে ফেব্রুয়ারি 15 তারিখে নির্বাচন দিবে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? আপনি অলরেডি এর উত্তর আমাকে দিয়ে ফেলেছেন, তারপরে যদি আপনি বলতে চান খুব সংক্ষেপে, আমাদের সময় শেষ, তারপর আপনি যদি বলতে চান একটু সংক্ষেপে বলুন। এখন নির্বাচন যদি আমি বলি যে একটি গণতান্ত্রিক নির্বাচন তারা যদি করতে চায়, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে তারা কিন্তু একটা দিনের জন্য সরকার শান্তিতে চালাতে পারবে, এটা তারাও খুব ভালো করেই বোঝে। 15ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন না, কতদিন টিকতে পেরেছিলেন? জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেছিলেন, টিকতে পারেননি। 88-তে এরশাদ সাহেব আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেছেন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে কিছুদিন টেকা যায়। 86-তে তিনি টিকেছিলেন কিছুদিন। হ্যাঁ, তো সুতরাং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করুক, তারা তাদের পর্যায়ে ডেকে আনবে। নির্বাচন যদি হয়েই যায় তারা কিছুই যায় আসে না। নির্বাচন হয়ে গেলে এই সেনাবাহিনী যাদের কাঁধে তারা চড়েছে, এই পুলিশ বাহিনীর অর্ধেক নিষ্ক্রিয় হয়ে যাবে। তারপরে তাদেরকে রক্ষা করবে কে? তারা তো এই দেশেই থাকবে, এই পৃথিবীতেই থাকবে। একটা একটা করে খুঁজে বের করে নেওয়া হবে, কি করণীয় সেটা আমরা সময় মতো করবো। তো সুতরাং যা ইচ্ছা তারা করুক, আমাদেরও ব্যবস্থা যথাসময়ে আমরা নেব, একটা কেউ ছাড় দেব না। নফেল ভাই, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনি আপনার শেষ বার্তা তরুণ প্রজন্মের জন্য কি রাখবেন, সমগ্র বাঙালি জাতির জন্য কি রাখবেন আপনার পক্ষ থেকে আজকে? জাতির উদ্দেশ্যে বার্তা রাখার মতন রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা আমার নেই। আমি খুব স্বল্প সময়ের জন্য সম্পূর্ণ দায়িত্ব পেয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয়ে, যেটা আসলে 1 বছর না 6 মাসও সেটা পার করতে পারিনি। তবে আমি একটা কথা বলতে চাই যে আমরা সবসময় রাজনৈতিক আলোচনায়, ভাষণে সবসময় বলে আসতাম যে বাংলাদেশ বিরোধী শক্তিটা কিন্তু বাংলাদেশে বেশ সক্রিয়, আর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিটাই কিন্তু সবসময় নানান ধরনের অনৈক্যের মাধ্যমে দুর্বল হয়ে যায়। আর যখন তারা সরকারে থাকে না বা ছিটকে পড়ে, তখন এই বাংলাদেশ বিরোধী শক্তির ঐক্য দেখা যায় এবং তাদের ভয়াবহ রূপ আমরা দেখতে পাই। এবং আমি যদি ধরে নেই যে এই গোষ্ঠীর একটা ন্যূনতম নেশন বিল্ডিং একটা ন্যাক থাকতো, যদি ন্যূনতম ইন্টারেস্ট থাকতো যে বাংলাদেশটাকে তারা মানে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে সামনের দিকে নিয়ে যাবে, তাহলে কিন্তু শুরু থেকেই তাদের স্টেপগুলো কিন্তু ভিন্ন হতো। শুরু থেকেই 32 নম্বর ভাঙার কাজে নামতো না, মব জাস্টিস করতো না, শাহবাগে মানুষ হত্যা করতো না, এবং যে কাজগুলো তারা করেছে। আমি আমাদের যারা শ্রোতা বন্ধু যারা আছেন, আপনারা এখানে যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই কিশোর গ্যাংকে তারা এখন দায়িত্ব নিয়ে যদি গ্রেফতার করতে না পারে, গ্রেফতার না করে এই জঙ্গি গোষ্ঠীকে যদি তারা পাকড়াও না করে, এবং আমাদের পুলিশ বাহিনীকে সেই কাজে লাগাতে হবে। একজন রিকশাওয়ালা 400 টাকা নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে পোড়া বাড়িতে ফুল দিতে গিয়েছে, তাকে ধরতে পুলিশ ডিপ্লয় না করে এই জঙ্গি নাহিদ, আসিফ, মাহফুজ, এই সমস্ত গ্যাংকে গ্রেফতার করা, এবং বিদেশে বসে পিনাকি যে সমস্ত, এবং ইলিয়াস, পিনাকি, কনক, এই যে ক্রিমিনাল এলিমেন্টস যারা বিদেশে বসে বসে প্রতিনিয়ত বাংলাদেশে দাঙ্গা লাগাচ্ছে, তাদেরকে গ্রেফতার করার জন্য, যারা দেশের মধ্যে তাদের ক্রীড়নক হিসেবে কাজ করছে, তাদেরকে গ্রেফতার না করে গোপালগঞ্জে গিয়ে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করার ফল এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী, এই সরকারের সবাইকে দিতে হবে। এখন আমরা বলছি, আপনারা আমাদের শৌর্য বীর্যের প্রতীক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই দেশকে সোমালিয়া, আফগানিস্তান, হাইতি বানানোর প্রক্রিয়া থেকে আপনারা সরে আসুন। আন্দোলন না হলেও আরেকটা অন্য কোনো ভাবে গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা, মানুষ হত্যা করা, এই সমস্ত কাজগুলো কিন্তু পরিকল্পনা নিয়ে রেখেছিল। এর আগের 18 সালের কোটা আন্দোলনের সময় যেভাবে করে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন সেটা ছিল, এটাকে কিন্তু সেটাতে না রেখে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশে বিদেশে একটা কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে, মানে ইস্যুটা তো বেশ জনপ্রিয় ছিল, এবং আমাদের দলেরও অনেক শিক্ষার্থী কিন্তু এই ইস্যুর সাথে প্রথম দিক থেকে একমত পোষণ করেছে। কিন্তু যখন দ্রুত মানুষ হত্যা হওয়া শুরু হয়, তখনই কিন্তু পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু করে, এবং সরাসরি পয়সা দিয়ে জিহাদি ভাড়া করা, জঙ্গি ভাড়া করা, হ্যাঁ,
এই যে জঙ্গি ভাড়া করে যারা এই কাজগুলো করেছে সেগুলোতে আমি বলবো ষড়যন্ত্রকারীরা অনেক বেশি এগোনো ছিল, আমাদের চাইতে অনেক বেশি এগোনো ছিল, এবং তারা কিন্তু সরকারের ভেতরেও ছিল, সরকারের বাইরেও ছিল। আমি বলবো এই বিষয়টা কিন্তু আমাদের মানে অনুধাবন হয়তোবা এখন হয়েছে, তবে অনেক প্রতিষ্ঠান প্রধানরাই কিন্তু এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বলে অন্তত আমি মনে করি। অনেক ধন্যবাদ নফেল ভাই, আপনি একটা সত্য কথা বলেছেন। আমি আবার বলেছি, বাংলাদেশ ইনসাইডার্স সত্যের সাথে থাকে, এবং আমরা এমনই একজন মানুষের সাথে আছি যিনি সত্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন। এবং এটাই আমি বলবো যে এই নতুন জেনারেশনের সাথে আমাদের কানেকশন হওয়ার এটা কিন্তু একটা সুন্দর মাধ্যম, ক্রিস্টাল ক্লিয়ার কথাগুলো স্পষ্ট করে বলে ফেলা। আচ্ছা, এখন আমি পরের প্রশ্নে যাই। এই যে জুলাইয়ে যে এত মানুষ আহত হলো, আমরা নিজেরাও দেখেছি যে আপনি নিজে গেছেন হচ্ছে মুগ্ধর পরিবারে, মুগ্ধের সাথে মানে পরিবারের সাথে দেখা করতে, মুগ্ধ মারা যাওয়ার পরে। এই যে এই বিষয়গুলো আমরা নিউজে পেয়েছি। তো এই যে জুলাই যারা আহত হয়েছে, আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা নিজেও তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য বলেছেন। পরবর্তীতে এই যে আহত হয়েছে তাদের বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা হবে, এবং ইউনূস সেটা নিয়ে একটা ফান্ড তৈরি করলো। সেই ফান্ড কিন্তু আবার এখন আমরা জানতে পাচ্ছি যে টাকাও চুরি করলো ওরা। মানে কতখানি ভণ্ডামি। এবং আমরা এটাও জানতে পেরেছি যে পঙ্গু হাসপাতাল থেকে যারা রোগী ছিল তাদেরকে ওরা ভাড়া করেছে যে তোমরা এসে বলবে জুলাইয়ে তোমরা আহত হয়েছো, তারপর তোমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে। এই যে এত ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র এটা যে হয়ে গেছে, এটা তো মানে আহত যারা হয়েছে তাদেরকে জননেত্রী শেখ হাসিনা অ্যাড্রেস করেছেন, এবং সেটা নিয়ে একটা মোটামুটি তারা খেলে দিয়েছে একটা নোংরা পলিসি। এটা গেল জুলাই। এই যে আমাদের দলের বাংলাদেশ ছাত্রলীগের, আওয়ামী লীগের বিভিন্ন জয় বাংলার মানুষকে ওরা নির্বিচারে হত্যা করছে, বাড়ি পুড়িয়ে দিচ্ছে, দোকান পাট ভেঙে দিচ্ছে, নারী ধর্ষণ করছে। এই যে একটা ভয়ঙ্কর ভাবে 1971-এর মতো আমরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই যে আজকে যারা জয় বাংলার মানুষ আহত হচ্ছে, তারা মিছিলে যেতে পারছে না, একটা রিক্সাওয়ালা একটা ফুল দিতে পারছে না, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি ভয়ঙ্কর বিভৎস। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এখন 1971-এর চেয়েও খারাপ অবস্থায় আছে, কারণ 71-এ আমরা লড়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, আজকে আমাদেরকে লড়তে হচ্ছে তাদের প্রেতাত্মার বিরুদ্ধে। তাদেরকে আমরা সরাসরি অ্যাড্রেস করা সহজ ছিল, এখানে কিন্তু আমাদের জন্য একটা কঠিন বাস্তবতা। এখানে এই যে যারা দলীয় কর্মী অথবা জয় বাংলা মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, তাদের পুনর্বাসনের ক্ষেত্রে অথবা তাদের চিকিৎসা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা? মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমাদের এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে আমাদের যাদের কিছুটা সচ্ছলতা ছিল তাদের সকলকেই মানে যেখানে যেভাবে পেরেছে তারা কিন্তু একেবারে মানে হয় কারাগারে পুরে দিয়েছে, জেলে নিয়েছে, নয় হত্যা করছে, অথবা তারা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে। এবং সকলের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা পেশাজীবী যারা ছিলেন, পেশাজীবীদের সকল পেশা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আদালতে যারা ওকালতি করতেন তারা আদালতেই যেতে পারছেন না, যে জামিন চাইবেন বা একজনের পক্ষে গিয়ে দাঁড়াবেন সেটাই পারছেন না। আপনি দেখবেন যারা চিকিৎসক ছিলেন, ডাক্তার, অনেককেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের একজন ডাক্তার, আমাদের ডাক্তার স্বপ্নীল ভাই, আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাবেক ছাত্রলীগের নেতা তিনি, এবং তিনি লিভার স্পেশালিস্ট। তার পেটেন্টেড অনেক টেকনিক আছে সার্জারির, পেটেন্ট করা, কিন্তু তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, তার লাইসেন্স পর্যন্ত তারা রিভোক করেছে। তারপরে আমরা দেখছি যে যারা শিক্ষক, নানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে চরম অপমান করে, অপদস্থ করে, হেনস্থা করে বের করে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো থেকে। ব্যবসায়ী যারা আছেন তাদের কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের গাজী গোলাম দস্তগীর, তিনি আমাদের বাংলাদেশের অন্যতম শিল্পপতি, লক্ষ লক্ষ মানুষের তিনি কর্মসংস্থান করেছেন। বাংলাদেশের অন্যতম টায়ার ফ্যাক্টরি, মানে টায়ার তো বাংলাদেশে ইম্পোর্ট করে আনা হয়, তিনি সেটা ইম্পোর্ট রিপ্লেসমেন্টের জন্য তিনি টায়ার ফ্যাক্টরি দিয়েছেন। পুরো ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানের ভেতরে শত শত মানুষ
হত্যা করা হয়েছে এবং সেটা আজ পর্যন্ত কোনো হিসাব সেখানে দেয়নি, কারণ সেই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে কারো হাড় গোড়ও পাওয়া যায়নি। এইভাবে করে অর্থনীতি ধ্বংস করা, আমাদের অর্থনৈতিক অবস্থা মানে ধূলিসাৎ করা, এগুলো তারা করছে। এবং আমাদের যারা কর্মীরা যারা আছেন, যারা অনেকেই মানে একটা ছোট ব্যবসা করে বা কোনো একটা পুঁজির মাধ্যমে তারা বেঁচে থাকতেন বা কোনো পেশার মাধ্যমে বেঁচে থাকতেন, তারা অত্যন্ত মানে মানবেতর পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যাচ্ছেন। তাদের পরিবারগুলোর আজকে মামলা হচ্ছে, ঘরে থাকতে পারছে না, ঘুমোতে পারছে না। মানে এরকম অবস্থা এত দ্রুত যে হয়েছে, কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু আমাদের এই তাদের দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। এটা যদি কয়েক দিনের জন্যও হতো, আমাদের সেই প্রস্তুতিতে থাকতো। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এবং আমাদের যেটা মাঠে যে আমাদের বিশাল কর্মী বাহিনী ছিল, অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমাদের কর্মীদেরকে মাঠ ছাড়া করে দেওয়ার জন্য কিন্তু সেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়ে, হ্যাঁ, আমাদের যারা মাঠের কর্মীরা ছিল তারা যদি 5 তারিখ যদি রয়ে যেতে পারতো, হয়তো বা এই ভয়াবহতা কোনোভাবেই সেনাবাহিনীর ভেতরে যে একটা অংশ যে চক্রান্তের সাথে জড়িত ছিল, আমরা তো এখন সেগুলো তথ্যপত্রগুলো সামনে আসছে, তারা এবং পুলিশ বাহিনীকে সরাসরি নিষ্ক্রিয় করে দেওয়া সেদিনের মধ্যে, একদিনের মধ্যে কিন্তু ঘটনাগুলো ঘটেছে। 3 তারিখ 4 তারিখেও কিন্তু সরকার প্রশাসনের হাতে পরিপূর্ণভাবে কাজ করছিল। কিন্তু একটি গোষ্ঠী, সেটা আমি যদি সেনানিবাস বলি বা আমরা যদি বলি যে যারা বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পর্ক রাখতো, ISI, আপনারা জানেন যে সে সরাসরি সেখানে ইনভলভ ছিল। এইরকম পরিস্থিতিতে আমাদের এই অবস্থাটা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের যে কর্মীরা আজকে মানবেতর অবস্থার মধ্যে আছে, আমাদের কজনের পক্ষে আসলে সরাসরি আর্থিকভাবে সহযোগিতা করাটা এখন খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমরা যেভাবে পারছি একে অপরকে সহযোগিতার জন্য কিন্তু আমরা মানে আর্থিক ভাবে বলি, আইনগত ভাবে বলি, নানান ভাবে সহযোগিতাগুলো করা হচ্ছে। কিন্তু এত বড় ডিজাস্টার, এই ডিজাস্টার কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা সরকারে বসেই সেই সমাধান আমরা করব ইনশাল্লাহ। এবং সারা পৃথিবীব্যাপী আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের সবাইকে সাথে নিয়ে, এবং দেশেও এখনো অনেকেই আমাদের সহযোগিতা করার জন্য কিন্তু 1 বছরের মধ্যেই পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়েছে। মানুষের মধ্যে কিন্তু সেই চেতনাবোধটা চলে এসছে যে এই জুলাই ষড়যন্ত্রটা ছিল বাংলাদেশকে 71-এর আগে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র, এবং পরিকল্পিতভাবে সেটা হয়েছে। যারা করেছে আজকে কিন্তু তারা এক্সিট প্ল্যানের কথা ভাবছে, তারা কিন্তু পালিয়ে যাওয়ার কথা বলছে। এবং এই যে কিশোর গ্যাং, হ্যাঁ, এই যে যারা ফ্রিডম পার্টি বা জামায়াত রাজাকার আলবদরের যে নতুন প্রজন্ম, হ্যাঁ, এবং সেই আদর্শের নতুন প্রজন্ম, তারা কিন্তু খন্দকার মোশতাকের চাইতেও খারাপ। এবং তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়ে, যেমন আমরা যে বাজেট দিয়ে এসেছিলাম 7.5 লক্ষ কোটি টাকার বাজেট, গত 1 বছরে কোনো পাগলেও বিশ্বাস করবে না বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। একটা রাস্তা হয়নি, একটা খাল কাটা হয়নি, একটি নদীর নাব্যতার জন্য কোনো রেজিং হয়নি, কিছুই হয়নি। তাহলে 7.5 লক্ষ কোটি টাকা গেল কোথায়? 7.5 লক্ষ কোটি টাকার মধ্যে কমপক্ষে 5 লক্ষ কোটি টাকা থেকে পরিচালনা খরচ, বুঝলাম সেটা সরকার পরিচালনা ব্যয় করেছে, মানে আমলাতন্ত্রের বা সার্বিকভাবে যে বিল পেমেন্ট, সেটার পরিচালনা ব্যয়ের উদ্দেশ্যে হয়েছে। বাকি মানে 2.5 লক্ষ কোটি টাকা, সেটার একটা অংশ থাকে হচ্ছে নানান ধরনের লোন রিপেমেন্ট, হ্যাঁ। আর প্রায় 1 লক্ষ কোটি টাকায় কিন্তু মানে আমাদের যেটা ধারণা হচ্ছে যে সেটা কিন্তু মানে এরা সরাসরি চুরি করে নিয়ে গিয়েছে। এবং ব্যবসায়ীরা এখন দেখছে যে বাংলাদেশ ব্যাংক এমন সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে যে ব্যাংকরা আর কোনো লেন্ডিং করছে না, কোনো ধরনের লেন্ডিং ব্যাংকগুলো করছে না। ব্যাংকগুলো তারল্য সংকটেও পড়েছে একদিক থেকে, কারণ সেন্ট্রাল ব্যাংক তাদেরকে কোনো ধরনের মনিটারি পলিসি সাপোর্ট দিচ্ছে না। আবার ব্যাংকগুলো বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, কারণ তারা যেহেতু লিকুইডিটি ক্রাইসিসে আছে, মানুষের মধ্যে একটা শঙ্কা আছে, কেউ ব্যাংকে টাকা রাখতে কিন্তু চিন্তা করছে। হ্যাঁ, রেমিটেন্স প্রবাহটা কিছুটা বেড়েছে। রেমিটেন্স প্রবাহটা বেড়েছিল কারণ তারাই কিন্তু আগে থেকে একটা প্রচারণা চালাচ্ছিল যে দেশে রেমিটেন্স পাঠালে মানুষ টাকা পাবে না হাতে। এই প্রচারণা চালিয়ে আমাদের বিশাল প্রবাসী জনশক্তি যারা আছেন, আমাদের মানে রেমিটেন্স ফাইটার ভাইরা যারা, বোনেরা যারা আছেন, তাদেরকে কিন্তু বিচলিত করে, শঙ্কিত করে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। সেটা এখন কিছুটা চলছে, কোনো ধরনের আমদানি হচ্ছে না, একটা বিতিকিচ্ছিরি অবস্থা অর্থনৈতিক ভাবে। এর মধ্যে ইউনূস
এখন তার নিজের যা যা প্রয়োজন সেগুলো সবকিছু গুছিয়ে ফেলেছে। ইউনূসের প্রায় 1,000 কোটি টাকার ঊর্ধ্বে ট্যাক্স সে মওকুফ করিয়ে নিয়েছে, সে লাইসেন্স নিয়েছে, সে যা যা পাচ্ছে সবকিছু নিয়ে নিয়েছে। এখন একদিকে সরকারের হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা সে বললো, হ্যাঁ, আর বিদেশে অর্থ পাচার, আমাদের সময় নাকি অর্থ পাচার হয়েছে সেগুলো বললো। অর্থ বাংলাদেশ থেকে আমাদের সময় নয়, অর্থ সবসময় পাচার হয়ে আসছে, আবার বিনিয়োগও হয়েছে। এটা মানে মুক্ত বাজার অর্থনীতির সময়, এবং এখানে আসলে রেস্ট্রিকটিভ আপনার ফরেন এক্সচেঞ্জ রুলস দিয়ে কিন্তু আপনি একেবারেই মানে ক্যাপিটাল আউটফ্লো কিন্তু বন্ধ করে রাখতে পারবেন না। সুতরাং বিনিয়োগের সেই পরিবেশ নিশ্চিত করে আবারও ফেরত যাওয়া অর্থ যাতে দেশে বিনিয়োগ হিসেবে আসে, সেই চেষ্টায় কিন্তু সরকারগুলো, আমাদের সরকার বিশেষ করে 15 বছর করেছে বলেই বিদেশে যারা পুঁজি নিয়ে চলে গেছে তারাই আবার কিন্তু দেশে আবার নিয়ে আসতো, আবার পুঁজি বিনিয়োগ করতো না। আমরা নানান ধরনের ইনসেন্টিভ তাদেরকে দিতাম। ইকোনমি কিন্তু একটা বেশ ভালো ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে কিন্তু পরিচালিত হচ্ছিল। কিছু কিছু মানে শর্টকামিংস ছিল না তা না, কিন্তু এখন এই যে একটা ব্যাপক অর্থনৈতিক মানে কোল্যাপস, এই কোল্যাপসের তো সরাসরি শিকার তো হচ্ছে অর্থনীতি, আবার আমাদের যারা কর্মীরা তারা মানে ডিরেক্টলি মানে ভিক্টিমাইজড। হ্যাঁ, ঘরে যেতে পারছে না, দোকানে বসতে পারছে না, অফিসে যেতে পারছে না, কারখানায় যেতে পারছে না, মানে দুর্ভিক্ষপূর্ণ অবস্থা বাংলাদেশে চলে এসেছে। এবং কখনোই আপনি দেখবেন না যে এর আগে অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, 2 বছরের জন্য ছিল, তারা কিন্তু 2 বছর পরে গিয়ে কিন্তু তাদের জনপ্রিয়তা অজনপ্রিয়তা নিয়ে আলোচনা এসেছিল। এরা কিন্তু এখন দেখবেন যে আমাদের সমাজে যারা প্রগতিশীল চিন্তা চেতনা করেন বা সংস্কৃতি মনা ব্যক্তি, প্রত্যেকটা স্টার, প্রত্যেকটা আপনার যারা মানে সেলিব্রিটি বলি বা ইন্টারনেটে যাদেরকে আমরা পরিচিত সামাজিক যোগাযোগ, সবাই কোনো ধরনের মানে ইনসাইটমেন্ট ছাড়া, কোনো ধরনের অনুরোধ ছাড়া, হ্যাঁ, বঙ্গবন্ধুর প্রতি যেভাবে তাদের আবেগ, তাদের ভালোবাসা, তাদের মানে কথাগুলো যেভাবে প্রকাশ করেছেন, এরা গত 15ই আগস্টের পর থেকে এদের কারো মাথায় এখন আর সেই চিন্তা নেই যে কিভাবে তারা থাকবে, নির্বাচন কিভাবে করবে, এখন শুধু পলায়ন করার চিন্তা। এবং এদের সময় কিন্তু শেষ হয়ে এসছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই যে উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকে সাথে নিয়ে তারা যেই বাংলাদেশ করার পরিকল্পনা নিয়েছিল, হ্যাঁ, এই যে হিজবুত তাহরীর মনোভাবাপন্ন এই যে উগ্র ছেলের কিছু, এবং তারা নারীদেরকে পিছিয়ে দেওয়া থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়কে বাংলাদেশ ছাড়া বিতাড়িত করার যে চিন্তা, সেটা থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই তাদের মাথায় ছিল না। এগুলা কিন্তু সব আজকে ব্যর্থতা না, শুধুমাত্র তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সুতরাং আমরা আশাবাদী আমাদের প্রত্যেক নেতাকর্মী যেমনি করে পুনর্বাসিত হবেন। আমরা আসলে কি চাই? আমরা তো সরকারে আবার আমাকে দৌড় দিয়ে বসে যেতে হবে, ক্ষমতার ভাগ নিতে হবে, সেটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি স্বাভাবিক রাজনীতির অধিকার। আমরা চাচ্ছি আমাদের বিরুদ্ধে যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলাগুলো হচ্ছে সেগুলো স্থগিত করা হবে, যথাযথ তদন্ত করা হবে। তারপরে আমি যদি হত্যা করে থাকি আমার বিরুদ্ধে আপনি অবশ্যই ব্যবস্থা নেবেন। দেশের প্রচলিত আইন কানুন সেটা মানতে হবে। আপনি দেখুন দেশের প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তিনি যদি বলেন যে তিনি রায় জালিয়াতি করার অভিযোগ তারা করছে তার বিরুদ্ধে, কিন্তু 86 বছরের একজন মানুষ মার্ডার করেছে, এটা তো কোনো পাগলেও বিশ্বাস করবে না। তাকে মার্ডার কেসে তাকে হাত মোড়া করে, 2 হাতে হাত কড়া পরিয়ে দেশের বাংলাদেশের প্রধান বিচারপতিকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। 80 পর বৃদ্ধ তিনি, প্রবীণ মানুষ, ল কমিশনের চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, তো এই ধরনের একটা অবস্থা। আর তার বদলে আজকে আমাদের সিটিং চিফ জাস্টিসকে সরিয়ে সরাসরি একজন চিফ জাস্টিসকে হাইকোর্ট ডিভিশন থেকে নিয়ে আসা হলো। হ্যাঁ, তার ব্যাপারে অভিযোগগুলো আমি এখানে বলতে চাই না, অত্যন্ত মানে সেগুলো যার যার ব্যক্তিগত বিষয়, আমি সেখানে বলছি না। অনেকে বলছেন যে তার যে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা এসছে, এই ধরনের ব্যক্তিদেরকে কিন্তু এরা সরাসরি ক্ষমতায় বসিয়ে দিল। এখন এই সমস্ত এই অপ্রাতিষ্ঠানিক এবং একেবারে অসাংবিধানিক অবৈধ কার্যকলাপগুলো, এগুলো তো টিকবে না, এগুলো টিকবে না। আমরা শুধু অনুরোধ করব, যেই সেনাবাহিনী বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে সারা বিশ্বব্যাপী তার যে লজিস্টিক ক্যাপাসিটি, তার যে আপনার যে ট্রেনিং ক্যাপাসিটি, তার যে মানে যে ধরনের ক্যাপাসিটি গুলো ডেভেলপ করেছে, সেগুলোকে দিয়ে তারা জাতিসংঘে সার্ভিস দিয়ে তারা কিন্তু যে ধরনের সুনাম অর্জন করেছে, সেই সেনাবাহিনীকে এখন সেই দায়িত্বটা অবশ্যই নিতে হবে
যেখানে তারা বাংলাদেশ চায় নাকি পাকিস্তানের করদ রাজ্য হতে চায়, রাষ্ট্র হতে চায়, এবং সারা বিশ্বব্যাপী পাকিস্তানের। সেক্ষেত্রে তারা যারা মাঠে আছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদের দায়িত্ব নিতে হবে এই কিশোর গ্যাংকে। তারা এখন দায়িত্ব নিয়ে যদি গ্রেফতার করতে না পারে, গ্রেফতার না করে এই জঙ্গি গোষ্ঠীকে যদি তারা পাকড়াও না করে, এবং আমাদের পুলিশ বাহিনীকে সেই কাজে কাজে লাগাতে হবে। একজন রিক্সাওয়ালা 400 টাকা নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে পোড়া বাড়িতে ফুল দিতে গিয়েছে, তাকে ধরতে পুলিশ ডিপ্লয় না করে এই জঙ্গি নাহিদ, আসিফ, মাহফুজ, এই সমস্ত গ্যাংকে গ্রেফতার করা, এবং বিদেশে বসে পিনাকি যে সমস্ত এবং ইলিয়াস, পিনাকি, কনক, এই যে ক্রিমিনাল এলিমেন্টস যারা বিদেশে বসে বসে প্রতিনিয়ত বাংলাদেশে দাঙ্গা লাগাচ্ছে, তাদেরকে গ্রেফতার করার জন্য, যারা দেশের মধ্যে তাদের ক্রীড়নক হিসেবে কাজ করছে, তাদেরকে গ্রেফতার না করে গোপালগঞ্জে গিয়ে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করার ফল এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী, এই সরকারের সবাইকেই দিতে হবে। এখন আমরা বলছি, আপনারা আমাদের শৌর্য বীর্যের প্রতীক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই দেশকে সোমালিয়া, আফগানিস্তান, হাইতি বানানোর প্রক্রিয়া থেকে আপনারা সরে আসুন। আপনারা প্রয়োজন বোধে নতুন সরকার গঠন করার জন্য, আপনার কারণেই তো এই সরকার বসেছে, আপনারা বলেছেন বলেই তো ইউনূস বাংলাদেশে এসে ক্ষমতার মসনদে বসেছে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে প্রশাসনকে, সেনা প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিচার প্রশাসন। এই প্রশাসন তো রাজনৈতিক বাইরে, এই প্রশাসন তো যারাই সরকারে থাকুক তাদেরকেই রাষ্ট্রটা চালাতে হবে। আমি, আপনি, আমরা সবাই কিন্তু হচ্ছি আম জনতার অংশ। আমরা অল্প সময়ের জন্য রাজনীতি করে সেখানে যাই, আবার কিন্তু মেয়াদ শেষে কিন্তু আমি আবার সাধারণ মানুষেই কিন্তু পরিণত হই। সুতরাং এই যে পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এই 4 অ্যাডমিনিস্ট্রেশনকে এখন রাষ্ট্রের দায়িত্বটা নিতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশ থাকবে না। এই উপলব্ধি যদি এই ওয়াকারুজ্জামান বলি, বা প্রিন্সিপাল সেক্রেটারি বলি, বা চিফ জাস্টিসের সাথে যারা আছে, অধস্তন আদালত, উচ্চ আদালত, সব মিলিয়ে এই যে পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচারের যে কর্মীরা, তারা যদি সেটা না বোঝে, তারা এই রাষ্ট্রকে এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিসের দিকে নিয়ে যাচ্ছে, এবং এর দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এই দায়িত্ব তাদেরকেই নিতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে আমার ভালো লাগছে যে আপনি আসলে সরকারের যে মূল কাজ নিয়ে কথা বলছেন, এবং একটা কথা আমি খুব কোট এন্ড কোট বলবো, যে তিনি বলেছেন আমরা কিন্তু আসলে আম জনতার একটা অংশ। আজকে রাজনীতি করে দুদিনের জন্য ক্ষমতা গেছি, আবার ফিরে আসবো সাধারণ মানুষে। এই সত্যটা কিন্তু আমাদের ধারণ করতে হবে। এই সত্যই কিন্তু আমাদেরকে প্রকৃত নাগরিক করতে পারে, এবং একটা দেশকে সুন্দর করে গুছিয়ে একটা জায়গায় দাঁড় করাতে পারে, যে জায়গায় দাঁড় করিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যেখানে আমরা গর্ব করে বলতাম আমাদের দেশে পদ্মা সেতু আছে, আমাদের মেট্রো রেল আছে, অনেক কিছু আছে। তো আপনি তো আদালতের কথা বললেন, অনেক জুডিশিয়ারি ব্যাপার বললেন। আপনি আজকে কি তৈরি ছাত্রদের জনতার আদালতে দাঁড়াতে? আপনি কি আজকে তৈরি? দেখুন, একটা কোশ্চেন নিয়ে আমি কি করব? অবশ্যই, প্লিজ। আনোয়ার হোসেন বলছেন, নফেল ভাই জুলাই আন্দোলনে এতদূর এগোতো না, আপনাকে কিন্তু দোষী করছে। আচ্ছা, আমি এটা এখানে নিয়ে আসি। যদি আপনি আন্দোলনের 1 সপ্তাহের মাথায় আন্দোলনের যুক্ত ছাত্রছাত্রীদের সাথে বসে যুক্তিসঙ্গত একটা সিদ্ধান্ত নিয়ে নিতেন, তাহলে হয়তো এমন হতো না, কিন্তু আপনি সেটা করলেন না। এর দায়ভার আপনি এড়িয়ে যেতে পারেন না ভাই। যে বলেছে সেও কিন্তু আপনাকে ভালোই বাসে, কিন্তু তার অবশ্যই আমি এখানে অবশ্যই অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। জুলাই আন্দোলনের একেবারে শুরুতেই আমি যখন আমাদেরকে গোয়েন্দা সংস্থা থেকে কথাগুলো বলা হলো, আমি কিন্তু সরাসরি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টা বলেছি, এবং আমার পক্ষ থেকে যে বক্তব্য সেটা ছিল যে চাকরির প্রার্থী শিক্ষার্থীদেরকে যদি আমরা এখন থেকে আশ্বস্ত করতে পারি, যে আমি কিন্তু সরকারকে একটা চিঠি দিয়েছিলাম, পত্র দিয়েছিলাম যে 35 বছর পর্যন্ত চাকরির বয়স সীমা বাড়াতে। তখন কিন্তু সেখান থেকে আমলাতন্ত্রের যারা ছিলেন তারা ব্যাপকভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তা আমার বক্তব্যটা ছিল যে পৃথিবীর অনেক দেশে কিন্তু চাকরির কোনো সময় বয়স সীমা কিন্তু ভাবে বেঁধে দেওয়া হয় না।
আপনি মানে 10 বছর আপনি প্রাইভেট সেক্টরে কাজ করবেন, তারপরে এসে যদি সরকারকে আপনি সার্ভিস দিতে চান, ওয়াই নট? কন্ট্রাকচুয়ালি আপনি আসবেন চাকরি করতে, আপনি সরকারকে সার্ভিস দিবেন। এবং আমরাও কিন্তু এইভাবে করে কিন্তু আমরা দেখেছি এই আন্দোলনটা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। এবং আমরা কিন্তু, আমি নিজে ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন থেকে আসলেন, আমি গিয়ে বলেছি যে প্রয়োজন বোধে আমি এদের সাথে গিয়ে বসি এবং আমি এদের সাথে গিয়ে আলোচনা করি। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমাদের বলতেই হয় যে তাকে এই বিষয়ে ভিন্নভাবে বিভ্রান্তির মাধ্যমে তাকে কিন্তু বোঝানো হয়েছিল যে এই পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আছে। এবং যারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের তখন দায়িত্বে ছিলেন, গোয়েন্দা সংস্থার দায়িত্বে ছিলেন, তাদের অনেকেই কিন্তু একটা মিসলিডিং একটা মানে বার্তা তাকে দিয়েছিলেন। বাই দ্য টাইম আমরা এদের সাথে বসার জন্য মানে অবশেষে বসেছি, ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। এবং এটা যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় ছিল, আমি আমার তরফ থেকে সার্বিকভাবে ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি তারা একেবারেই নন কোঅপারেটিভ। বিশেষ করে সার্জিস আলম, আমি তার সাথে মানে এই অফিসিয়ালি বসার আগেও কিন্তু আমরা আলোচনা করেছি এবং তারা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল যাতে করে সরকারের সাথে বসেও যাতে কোনো সমাধানে না আসা যায়। এবং প্রথম থেকেই যদি, এবং এটাও তাদের পরিকল্পনা ছিল, প্রথম থেকে যদি সরকার দাবি মেনে নিত, তারা ইমিডিয়েটলি এই দাবির মানে 24 ঘন্টার মধ্যে আইন পাশ করতে হবে। একটা কিন্তু তারা রেডি করা ছিল। আইন তো 24 ঘন্টার মধ্যে পাশ করা যায় না, যেহেতু বিষয়টা কোর্টের মানে অধীনে ছিল। এরকম করে তাদের একটা সিকোয়েন্স অফ মুভমেন্ট কিন্তু ইতিমধ্যে ছিল। সেখানে আমি যদি তার সাথে বসলাম, নাকি তাকে পানি খাওয়ালাম, চা খাওয়ালাম, তাকে আমি রাজি করালাম, এতে কোনো কিছুতেই যাচ্ছিল না। শুরু থেকে আমাদের উচিত ছিল এদেরকে এই তথ্যপত্র যেহেতু আমাদের ছিল, এই আন্দোলনটা নিয়ন্ত্রণ ভারটা নিয়ে নেওয়া, কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী যে সমস্ত মানে সংস্থাগুলো ছিল, সর্বক্ষেত্রে গিয়ে দেখা গিয়েছে আসলে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য পুরো সিকোয়েন্সটা সাজানো হয়েছিল এমন করে যে আমি নফেল কি করেছি, কার সাথে বসেছি, তখন আর এগুলো অপাংতেয় হয়ে যায়, তখন সেগুলো ইররেলেভেন্ট হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ। এখানে আমি নফেল ভাইয়ের একটা কথা একদম আপনাদেরকে আবারও পরিষ্কার করে বলতে চাই। দেখেন, নফেল ভাই কেন শেখ হাসিনা গিয়ে বসলেও কোনো লাভ হতো না। আমরা পরবর্তীতে, আমি একজন আমজনতা হিসেবে বলছি, উপস্থাপক হিসেবে কিন্তু আমার অনুষ্ঠানটা আমি কখনোই করি না। আমি সব সময় একটা আলোচনা, একটা মানে বৈঠকখানার মতো, এখানে আমারও অধিকার আছে আমার মতামত প্রকাশ করার। এখানে শেখ হাসিনা গেলেও কোনো লাভ হতো না। কেন? পরবর্তীতে আমরা দেখেছি 36 দিনের ওদের একটা চেক লিস্ট ছিল, ওদের একটা ক্যালেন্ডার ছিল, প্রতিদিন ওরা কি কি অ্যাকশন নিবে সেটা ওখানে ছিল। এটা অনেক আগে থেকে ওদের প্ল্যান করা। ওরা এটা শুরু করেছে 2006 সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের জন্য, এবং এটা একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র, এবং ইউনূস সাহেব সেখানে যুক্ত ছিলেন। এবং আমরা কিন্তু সেই কার্ডটা কিন্তু আমাদের কাছে আছে, আমরা এটা দেখেছি। এখন নফেল ভাই, আপনার কাছে আমি ফিরে আসবো। আমরা তো জানি যে ওরা ষড়যন্ত্র করেছে, রাইট? ওদের একটা চেক লিস্ট ছিল, ওদের এই ছিল, ওদের সেই ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা দল, এত প্রাচীন একটা দল, এত ব্রিলিয়ান্ট সব মানুষ এখানে ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন একটা চেকলিস্ট ছিল না? বাংলাদেশ আওয়ামী লীগের চেকলিস্ট ছিল না এটাও যেমনই বলা যাবে না, চেকলিস্ট ছিল, কিন্তু হয়তোবা নিজস্ব চেকলিস্টে আমরা আটকে গিয়েছিলাম। আমাদের যে স্ট্যান্ডার্ড আপনার প্রসেস অফ ম্যানেজিং এ ক্রাইসিস আমাদের দলের ভেতরে, সেই প্রসেসের মধ্যে আমাদের যেই মানে যেভাবে করে আমাদের যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামের কাউন্টার ন্যারেটিভ তৈরি করার যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো আসলে আমরা কোনোটাই ডিপ্লয় করতে পারিনি। যেমনটা আমি যদি বলি যে আমাদের ঢাকা শহরে যে আমাদের নেতাকর্মীরা, তারা সাংগঠনিকভাবে একটা শক্তিশালী অবস্থান নেওয়ার প্রশ্নে আমরা সবসময় একমত থাকি। আগস্ট মাসে আমরা দেখলাম যে গতবার নানান ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংস্থাগুলোই কিন্তু এমন ভাবে বোঝালো যে কোনো মিছিল করা যাবে না, কোনো ধরনের সমাবেশ করা যাবে না। যদি 1 তারিখ আওয়ামী লীগ ঢাকা শহরের শোক সমাবেশ, সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলা হতো যে সবাই 1 তারিখ আওয়ামী লীগের শোক সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেই শোক সমাবেশ থেকে আমরা
শোক র্যালি করে মানিক মিয়া এভিনিউতে পুরো আগস্ট মাস যদি অবস্থান নিয়ে থাকতাম, এদের কারো মানে সেটা ইউনুস হোক বা মানে ইউনুসের প্রিন্সিপাল যে বিদেশে বসে আছে যারা, তারা কিছুতেই কোনো কিছু করার সাহস পেত না। আওয়ামী লীগের সেই অংশটা ছিল, সেই সক্ষমতাটা ছিল, কিন্তু সেই ধরনের সাংঘর্ষিক কাজ আওয়ামী লীগ করেনি। সেটার বিভিন্ন প্রেক্ষাপট আছে। কিছুটা আওয়ামী লীগকে অনুরোধ করা হয়েছিল সংস্থাগুলো থেকে রক্তপাত এড়ানোর জন্য না করতে, আবার কিছুটা আওয়ামী লীগেরও মিসক্যালকুলেশন ছিল যে আসলে যে রাষ্ট্রীয় সংস্থাগুলো দায়িত্ব পেয়েছে, সেনাবাহিনী কারফিউ জারি করেছে, তারা তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে, সেই ধরনের একটা বিশ্বাস আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের তো বৈধ অবৈধ মানে এই যে সক্ষমতা, আমি যদি বলি যে আওয়ামী লীগের বৈধ অবৈধ না, যারা এই আন্দোলনে অবৈধ অস্ত্র নিয়ে যারা নেমেছে তাদেরকে জনগণ দিয়ে পাকড়াও করার কাজটা আমাদের পক্ষে করাটা একেবারেই কোনো বিষয় ছিল না। এবং আমরা অতীতেও করেছি, জ্বালা উপরে আন্দোলন যখন করেছে, পাড়া মহল্লায় কমিটি করে যখন আমরা প্রতিহত করেছি, তখন সেগুলো কি বন্ধ হয়ে যায়নি? কিন্তু আমাদের যেটা ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রসেস, সেই প্রসেসটা অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা হয়তো বা সেভাবে কাজ করতে পারিনি। আমাদের এর আগে 2013-14 সালে আমাদের যেভাবে করে সারা দেশে এই বিএনপি জামাত চক্র যখন আন্দোলন সংগ্রাম গুলো করলো, তখন কিন্তু অত্যন্ত মানে যেই প্রক্রিয়াতে আমরা সেই মানে ম্যানেজমেন্টটা, ক্রাইসিসটা ম্যানেজ করেছি, আমাদের নেতৃবৃন্দ তৎকালীন সময়ে যে ম্যাচিউরিটির মানে পরিচয়টা দিয়েছিলেন, এবং নেতৃবৃন্দ বলতে আমি শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ বলবো না, প্রত্যেকটা সংস্থার প্রধান, আমি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ থেকে বলি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলি, চিটাগং মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলি, ডিজিএফআই বলি, এনএসআই বলি, এসবি বলি, সেনাবাহিনীর প্রধান বলি, সর্বক্ষেত্রে একটা মানে একটা সিঙ্কিং ছিল। এবং আমাদের তৎকালীন সময়ে আমাদের যে সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ, তিনি আজকে আমাদের মধ্যে নেই, তিনি এই সমস্ত ক্রাইসিস গুলো কিন্তু ম্যানেজ করার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তার যে প্রাজ্ঞতা এবং তার যে অভিজ্ঞতা, তার যে দূরদর্শী সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আমাদের পক্ষে এই যাত্রায় সেই অর্থে আমরা মানে দেখাতে পারিনি। সেইভাবে করে হেফাজতের ইনসিডেন্টটা আরো বেশি মানুষ কিন্তু ঢাকা শহরে ছিল, সেটাও তো আমাদের কিন্তু ওভারকাম করতে পেরেছি। হ্যাঁ, সেই হেফাজতে কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এনে যে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করা হয়েছিল, সেটা থেকে তো আমরা তৎকালীন সময় আমরা সেটা মানে ম্যানেজ করতে পেরেছি। এইবারের যাত্রায় আমরা মনে করি যে সেখানে আমাদের দুর্বলতাটা অবশ্যই ছিল, সেটা যদি না হতো তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো। অনেক ধন্যবাদ নফেল ভাই। আমাদের অডিয়েন্স থেকে অনেকে বলছে বীর চট্টলা, অনেকে মানে বীর চট্টলা নিয়ে বলছে। বীর চট্টলা আসলেই বাংলাদেশের মানে মানুষের ভালোবাসার একটা জায়গা, শ্রদ্ধার একটা জায়গা। তো আপনারা যারা বীর চট্টলাকে ভালোবাসা জানাচ্ছেন, সবার কমেন্ট এখানে শো করতে পারছি না, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। এখন ভাইয়া, আপনি তো হেফাজতের কথা বললেন, সেই প্রসঙ্গ নিয়ে আমি এখন বলতে চাই, বাংলাদেশের তরুণদের একটা অংশ বিচ্যুত হয়েছে বলে ধারণা করেছে অনেকে। এর একটি মূল কারণ শিক্ষা ব্যবস্থা। আরো স্পষ্ট করে বললে, বিস্তৃত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এই অসঙ্গতি তৈরি করেছে। আপনারা যে কাঙ্ক্ষিত দেশ ও সমাজ করতে চান, সেক্ষেত্রে এই সংকট মোকাবেলায় জনগণের সামনে আপনার বক্তব্যটা কি? মানে আপনি এখন বললেন হেফাজতের কথা, তার সাথেই আমার এই প্রশ্নটা আসে। দেখুন, এটা একটা মানে আমরা মোটা দাগে কথা বলার মতো কথা। আমরা মানে কথায় কথায় বলি যে মাদ্রাসার শিক্ষার্থীদের দোষারোপ করার একটা সহজাত প্রবৃত্তি আমাদের মধ্যে আছে, এটা আমি কিছুটা দ্বিমত পোষণ করি। মাদ্রাসা বলতে আমাদের দেশে দুই ধরনের মাদ্রাসা আছে, একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, একটা হচ্ছে কওমি মাদ্রাসা। এবং আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মতোই সাধারণ স্কুল, তারা সেখানে পড়াশোনা করছে, এক্সট্রা তিনটা ধর্মীয় বিষয় তারা সেখানে পড়াশোনা করে। এখানে কিন্তু স্বাভাবিক যে বিদ্যালয়ের পড়াশোনা, সেগুলো কিন্তু হচ্ছে আলিয়া মাদ্রাসা। কওমি মাদ্রাসাগুলোতে আসলে কি পড়াশোনা করানো হয় সেটার হদিস আমরা কেউই রাখিনি। এবং আমি যখন রাখতে গিয়েছি, আমি ব্যাপক প্রতিরোধের মধ্যে পড়েছিলাম, এবং সেটা আমি চেয়েছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে
কওমি মাদ্রাসাগুলোতে আসলে কি পড়ানো হচ্ছে, কি শেখানো হচ্ছে, সেগুলো একটা যাতে করে একটা রেগুলেশনের মধ্যে আমরা আনতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমি সহযোগিতা পাইনি। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সেই মানে অর্গানাইজেশনাল মাসল নেই কওমি মাদ্রাসাগুলোকে মনিটরিং বা রেগুলেট করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করছি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার গিয়েছি, সেই সহযোগিতা আমরা পাইনি। সেখানে একটা লিথার্জি কাজ করেছে। তবে মাদ্রাসা শিক্ষার্থীরাই যে এই সরকার পতনের আন্দোলন করেছে, এটা আমি এই ন্যারেটিভটা আমি একেবারে বিশ্বাস করি না। এখানে তো এতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা শহরে 3.5 লক্ষ স্টুডেন্ট সেখানে আছে। এই 3.5 লক্ষ স্টুডেন্টের মধ্যে তো আমি বলবো যে 2 লক্ষ স্টুডেন্টকে ভুল বুঝিয়ে মাঠে নামানো হয়েছিল। তারা তো মাদ্রাসার স্টুডেন্ট না, তারা তো মাদ্রাসার স্টুডেন্ট না। আমাদের যে 7টা কলেজ আছে ঢাকা শহরের, 7 কলেজের শিক্ষার্থীরা তারা কি মাঠে নামেনি? তো সেই মানে এখন শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের কথা বলে আমরা আসলে একটা পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা করি। মাদ্রাসা গুলোর মধ্যে যাত্রাবাড়ি এলাকাতে সবচেয়ে ভয়াবহ সংঘাত গুলো হয়েছিল কওমি মাদ্রাসা গুলোতে। সেখানে জিহাদিরা এসে লুকিয়ে থেকে সেখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়েছিল। সেটা ছাড়া আমি যদি বলি ঢাকা শহরের ভেতরের অন্যান্য যে সমস্ত ইনসিডেন্ট গুলো হয়েছে, সেখানে তো মানে মাদ্রাসা শিক্ষার্থীরা সেভাবে জড়িত ছিলেন না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বলি বা অন্যান্য প্রতিষ্ঠান বলি, যে সমস্ত জায়গাগুলো থেকে এই ধরনের ধ্বংসাত্মক হিংসাত্মক কাজগুলো হয়েছে, সেগুলো যারা করেছে তাদের কোনো নিজস্ব পরিচয় নেই যে তারা মাদ্রাসার বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়। তারা পরিকল্পিতভাবে লাশের রাজনীতি করেছে। সেখানে যে আমি মানে কওমি মাদ্রাসাগুলো উঠিয়ে দিলে যে এই কাজ হতো না, সে আলোচনাটা আমি এখন যেতে চাই না। পূর্বের সেই আলোচনায় না গিয়ে সামনের দিক থেকে আমাদের কি করণীয়, আমাদের লক্ষ্যটা রাখতে হবে সেখানে। এখন আমি তো 1 বছর আগে ঘটে যাওয়া 5ই আগস্ট আবার ফেরত পাবো না, সেটা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। সেই 5ই আগস্টকে কিভাবে আমরা অতিক্রম করব, পরাস্ত করব এবং সামনের দিকে এগিয়ে যাব, সেটাতে এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন সেটাতে লক্ষ্য রাখার জন্য আমাদের সকলের সাথে সমন্বয় করতে হবে এবং সবাইকে নিয়েই আমি মনে করি একটি সম্প্রীতির বাংলাদেশ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আসরিক শক্তির সাথে মানে ডেভিলিশ যে সমস্ত মানে আমাদের দেশের মধ্যে এখন আমরা দেখছি যে 32 নম্বরের সামনে ডিজে পার্টি করা, মানে এই যে একটা নোংরা বিচ্ছিরি অশ্লীল অশ্রাব্য কাজগুলো যে হচ্ছে। আওয়ামী লীগ 15 বছর সরকারে ছিল, কখনো একটা দিনের জন্য কিন্তু জিয়াউর রহমানের দ্বিতীয় মাজার, যেটা কবরস্থান সংসদ ভবনের পাশে আছে, সেখানে তো কাউকে যেতে বাধা দেওয়া হয়নি। এবং জিয়াউর রহমানের সাহেবের কিন্তু দুটো কিন্তু কবরস্থান আছে, একটা চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে, এবং জিয়াউর রহমানের কিন্তু 3টে স্মৃতিস্তম্ভ আছে। একটা চট্টগ্রাম সার্কিট হাউস, ওল্ড সার্কিট হাউস, সেটা কিন্তু জিয়া মিউজিয়াম হিসেবে রাখা হয়েছিল। তারপরে রাঙ্গুনিয়াতে জিয়া কমপ্লেক্স আছে, সেখানে তার প্রথম কবর, এবং ঢাকাতে সংসদ ভবনের পাশে তার দ্বিতীয় কবর। এই 3টা স্মৃতিস্তম্ভের কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা ঢিল মেরেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যাবে না। চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপি নেতাকর্মীরাই যেত না। সাধারণ মানুষ আমাকে অনুরোধ করেছিল সেটাকে নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে রাখতে, কারণ এটা একটা মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত অংশ। কারণ জিয়াউর রহমানের নামে একটা অলরেডি কবর ঢাকাতে আছে, আবার রাঙ্গুনিয়াতে আরেকটা আছে, আবার তৃতীয় আরেকটা, সেটা কিন্তু প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু অনেকের কাছে দাবি ছিল। তারপরও আমরা কিন্তু সেটা পরিবর্তন করিনি। সেন্সিটিভিটি বুঝিয়ে। জিয়াউর রহমানের নামে ঢাকা শহরে কি রাস্তা নেই, সেটাকে আমরা পরিবর্তন করিনি, সেন্সিটিভিটির কথা বিবেচনা করে। কারণ একটা জনগোষ্ঠী তো জিয়াউর রহমানের অনুরাগী সমর্থক গোষ্ঠী আছে। আমার সাথে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, আমার সাথে তাদের যে কৃতকর্ম সেটার সাথে আমার বিরোধিতা থাকতে পারে, কিন্তু আমি তো তাকে নিষ্পেষণ করে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য তো এই কাজ তো বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই করেনি। কিন্তু আজকে তারা যে উদাহরণটি রাখলো, আমার দলের নেতাকর্মীরা বলি বা আমি ব্যক্তিগতভাবে বলি, আমরা আমাদের জীবদ্দশায় যা দেখলাম, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এই 3 জনের সরকারও যেই কাজ কখনো করার কথা ভাবেনি, ইউনূস সরকার এবং বিএনপি জামায়াতের একটি উগ্রবাদী গোষ্ঠী যেই কাজটি করেছে, সেই কাজটি 32 নাম্বার যেভাবে করে ধ্বংস করে দেওয়া। আমাদের এমন কি দেখেছি, আমাদের অনেক মানে
অনেক নেতাদের কবর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীর কবর গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। মাইনুদ্দিন খান বাদল, তার কবরে সেখানে জুতো দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিছু দুষ্কৃতিকারী সেই এই কাজগুলো করেছে। এই যে একটা নোংরামির চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়া, এগুলোর তো প্রত্যেকটা কাজের বিচার হবে। আমরা প্রতিশোধের কথা বলছি না, আমরা প্রত্যেকটা ঘটনার বিচার আমরা করব। আজকের নাহিদ, তার কি বাবা মা নেই? তার বাবা আছে, কি করছে আমরা দেখছি না? জায়গা জমি দখল থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই, তার বাবা নেই। তার কি আত্মীয় স্বজন নেই? তারা কি এর জন্য প্রায়শ্চিত্ত করবে না? এই যে আসিফ মাহমুদ ভুঁইয়া, তার পুরো পরিবার নেমে গিয়েছে চাঁদাবাজিতে। মানুষের কাছ থেকে, প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে। পুরো বৈছা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈছা, পুরো বৈছাই এখন সারা বাংলাদেশে জাল বিছিয়ে চাঁদা তুলছে। পাশাপাশি বিএনপি এবং জামায়াতের নোংরামি, তাদের চাঁদাবাজি, তাদের যেই মানে সন্ত্রাস, ডাকাতি, সবকিছু শুরু হয়েছে। এই অবস্থার মধ্যে হয় বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য আমাদেরকে সেই সশস্ত্র সংগ্রামে নামতে হবে, নয় বাংলাদেশের সরকারকে, আমি বলছি না ইউনূস সরকার বা এই যে বৈছা সরকার, আমরা বলছি পার্মানেন্ট গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, সেনা প্রশাসন, বিচার প্রশাসন, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এই 4 প্রশাসন মিলে তাদেরকে এই বাংলাদেশে নতুন আরেকটি সরকার করে জরুরি অবস্থা দিয়ে স্থিত অবস্থা এনে এই সকল দুষ্কৃতিকারীদেরকে কাছ থেকে রাষ্ট্রকে রক্ষা করে সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে নির্বাচনমুখী করাটাই এখন এই মুহূর্তে একমাত্র সমাধানের পথ। সকল রাজনৈতিক দলের সম্মিলনে একটা নির্বাচন করা এবং তার আগে দেশে একটা কঠোর সুশাসনের জন্য কঠোরভাবে জরুরি অবস্থা দিয়ে এই ক্রিমিনাল গ্যাংকে আগে সরিয়ে দেয়া। এটা না হলে বাংলাদেশ ধীরে ধীরে 1 বছরের মধ্যে হাইটিতে পরিণত হওয়ার পথে যাবে। কিছুদিনের মধ্যে আমরা আর আমাদের নেতাকর্মীদেরকে কিন্তু আর নিয়ন্ত্রণ করতে পারবো না, তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদেরকেও এখন পর্যন্ত আমাদের কিন্তু স্থিতিশীলতার সাথে, মানুষের শান্তি শৃঙ্খলার সাথে, নিরাপত্তার সাথে এবং দেশে যাতে গৃহযুদ্ধ না হয়, আমরা এখন পর্যন্ত তাদেরকেও কিন্তু বুঝিয়ে শুনিয়ে কিন্তু অনেক ক্ষোভ, রাগ, আক্রমণ থেকে তাদের আমরা নিবৃত্ত রাখছি। কিন্তু আর কতদিন রাখবো আমরা? আমাদের ভাইরা যেভাবে মারা যাচ্ছে, যেভাবে তাদের হত্যা করা হচ্ছে, যেভাবে ধর্ষণ করা হচ্ছে, তাদের পক্ষে তো সম্ভব নয়। তার নেক্সট স্টেপ কি? অস্ত্র তুলে নেওয়া এবং এদের বিরুদ্ধে যুদ্ধ করা। এর ফল কি ভালো হবে?